আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আবারও আসলাম কিছু কথা নিয়ে। কিছু কথা না বললেই নয়, তো বলতে হয়। তো দেশের অনেক নিউজ দেখতেছি, অনেক কিছু উপলব্ধি করতেছি। তো চিন্তা করলাম কিছু কথা না বললে এটা আহ, আমার দায়িত্ব থেকে আমি সরে গেলাম এমন মনে হইতেছে আর কি আমার কাছে। যে আমার নিজের ব্যক্তিগত যে একটা দায়িত্ব আছে জনগণের প্রতি, দেশের প্রতি, সেই দায়িত্ব আমি আদায় করলাম না। সেই দায়িত্ববোধ থেকে আমি কিছু কথা বলতে আসছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, তো ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো। তো প্রথমত আহ, আমি বলবো আমাদের সরকারের আহ, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তখন তার মুখে আমি তার কথা আমি প্রায় বলতে পারি 90% আমি তার ভিডিওগুলো দেখতাম। খুব ভালো লাগতো। তো আমি যখন গণ অভ্যুত্থানের সময় আমি যখন দেশে ছিলাম, তখন আমার এক আহ, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি যখন আমার এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম, সেও খুব পুলিশের সাথে মারামারিতে আহত হয়েছিল। তো তাকে বলছিলাম যে, দোস্ত, যদি আসিফ নজরুল স্যার আসে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে, তাহলে খুব ভালো হইতো। উনি খুব ভালো মানের একজন ইয়া। তো এখন দেখতেছি আসলে আমাদের ধারণাগুলো ভুল ছিল। কারণ আপনি তখন বলছিলেন, তখন প্রায় সময় আপনার অনেক কথার মধ্যে বলতেন প্রতিটা সরকারকে, প্রতিটা প্রশাসনকে এ, জবাবদিহিতার আওতায় আনতে হবে। তো বিগত 3 মাসের মধ্যে আপনারা কার কাছে জবাবদিহিতা করেছেন আমাকে বলেন। আপনারা কোন ক্ষেত্রে, কোন ভাবে কার কাছে জবাবদিহিতা করেছেন? ইভেন আমি যতটুকু জানি, সচিবালয়ে যদি আপনাদের সাথে কেউ কোনো একটা পাবলিক সাক্ষাৎ করতে যায়, তো সে সারাদিন ও যদি ওইখানে ব্যয় করে কোনো একটা উপদেষ্টার সাথে, কোনো একটা সচিবের সাথে, ওই ওইখানকার যারা আছে, যারা চাকরিরত আছে ওই সচিবালয়ের ভিতরে, তাদের কারো একজনের সাথে একটা পাবলিক সাক্ষাৎ করার মতো ক্ষমতা রাখে না। যখন ওখানে যাবেন তখন কি বলবে? যে ওনার সাথে পরিচয় আছে কিনা। তো ওনার সাথে আপনার পরিচিত থাকলে আপনি ওনাকে ফোন দেন, বা আপনার ওনার পিয়ানোর সাথে সাক্ষাৎ করেন। ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনার, এমন লাগবে তেমন। আপনারা তাইলে জনগণের কিভাবে হলেন? জনগণের প্রতিনিধিত্ব আপনারা কিভাবে করেন? কারণ একটা পাবলিক যদি আপনার সাথে সাক্ষাৎ না করতে পারে, আপনারা শুধু এসি রুমে বসে থাকবেন, আপনারা এসি গাড়ি দিয়ে ঘুরবেন, আপনারা পাবলিকের টাকা খরচ করবেন, আপনারা খাইবেন দাইবেন আরামসে ঘুমাবেন, আর একটা পাবলিক তার মনের আকাঙ্ক্ষাগুলা, তার মনের ক্ষোভগুলা, মনের কষ্টগুলা আপনাদের কাছে গিয়ে বলতে পারবে না। তাইলে এটা জনগণের প্রতিনিধিত্ব কিভাবে হলো? আমার তো আমি আমি এই বিষয়ে বোধগম্য নই। তো আপনি তো তখন বলতেন জবাবদিহিতার আওতায় আসবেন। তো কিভাবে? 3 মাসের মধ্যে আপনারা কোনোদিনও একদিন বসছেন এইভাবে যে আজকে আমরা একটা লাইভ সিস্টেম করব, যেখানে প্রতিটা মানুষ তাদের মনের কষ্ট, তাদের অভিযোগগুলো আমাদের কাছে বলতে পারবে, এবং প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে তারা কথা বলতে পারবে আমাদের সামনে। যেমন আপনারা যদি এমন কিছু করতেন যে প্রত্যেকটা মাসে অন্ততপক্ষে একটা দিন হোক, একটা দিন পাবলিকের জন্য বাছাই করেন, যে আপনারা একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন, যেখানে প্রতিটা মানুষ একটা ধরেন এটা হয়েছে জুম সিস্টেম করা হইলো, জুমের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে মানুষ আপনাদেরকে ফোন করতে পারবে। প্রতিটা মানুষ আপনাদেরকে আছে তাদের অভিযোগগুলো জানাতে পারবে, এবং যেখানে তারা যেসব এভিডেন্স নিয়ে আপনাদের বিষয়ে আপনাদের কাছে অভিযোগ জানাবে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, তাকে সাথে সাথে আপনারা এর পদক্ষেপ নেবেন। এমন হয়েছে? না, হয়েছে না। অতএব আপনারা কিসের এ, জনগণের প্রতিনিধিত্ব করেন? কোন প্রেক্ষিতে? আমার বুঝে আসে না তো। এই যে দেখেন,
এখন দেশের মধ্যে যত অরাজকতা চলতেছে, যত কিছু চলতেছে, এবং এই দেখেন যারা প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে, আপনারা তাদেরকে জেলে ভরছেন। তাদের বিরুদ্ধে গুলি চালাইছেন। আপনারা তো সেই স্বৈরাচারীর কাজই করছেন। তাইলে আমি যদি আমার মতামত যদি প্রকাশ করতে না পারি, তাইলে আর এখানে আমার গণতন্ত্র কোথায়? আমার স্বাধীনতা কোথায়? মানবাধিকার কোথায়? এই যে দেখেন, এ যখন স্বৈরাচার সরকার ছিল, যখন এই যে শেখ হাসিনা সরকার ছিল, তখন কি হয়েছিল? তখন তো এই যে এ যেসব আ কথিত সাংবাদিক যারা আ ওই সরকারের চাটুকারিতা করত, তাদের কাউকে আপনারা অ্যারেস্ট করছেন? তাদের কাউকে আপনারা আ করছেন? এই সাংবাদিকতা থেকে বাতিল করছেন? না, করেন নাই তো। আপনারা তো এখন ভাবতেছেন যে, না আমরাও ইন্ডিয়ার সাথে মিশতে হবে। কেন? ইন্ডিয়ার সাথে না মিশে চলে যাবে না? অবশ্যই ইন্ডিয়ার সাথে না মিশে চলে যাবে। শ্রীলঙ্কা চলতেছে, নেপাল চলতেছে, ভুটান চলতেছে, সবাই চলতেছে। এই যে মালদ্বীপের মতো একটা দেশ পর্যন্ত ইন্ডিয়ার বিরোধিতা করতেছে। তো আপনারা কেন ইন্ডিয়ার দাসত্ব করতে হবে? এই যে দেখেন, প্রতিটা আ এই যে ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, এবং আরো যারা ছিল, ৭১ ছিল, ডিবিসি সংবাদ ছিল, তারা কি করত? সময় সংবাদ ছিল। তারা প্রকাশ্যে শেখ হাসিনার গোলামি করত, চাটুকারিতা করত। আমি ২০১৮ তে সম্ভব্য আ কোঠা আন্দোলন এর সময় একটা পোস্ট করেছিলাম যে, আমাদের দেশে ব্রিটিশরা আমাদের দেশে যখন আসছিল ২০০ বছর রাজত্ব করে সব নিয়ে গেছিল। শুধু তাদের কিছু গোলাম আমাদের দেশে রেখে গেছিল। সেই গোলামের উত্তরসূরিগুলা এখনো আমাদের দেশে আছে। তাদেরকে ব্রিটিশরা নিয়ে যায় না। এবং সেই উত্তরসূরিরাই এখন পর্যন্ত আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। আপনারা সেই উত্তরসূরিদের অংশ হয়েন না। কারণ এখন মানুষ সজাগ হইছে। মানুষ নিজেরটা বুঝতে শিখেছে। এখন যদি আপনারা এমন করেন, তাইলে আপনাদের কোনো শেখ হাসিনা তো পালানোর সুযোগ পাইছে, আপনারা পালানোর সুযোগ পাবেন না। অতএব আপনারা জনমানুষের কাজ করেন, এবং সর্বপ্রথম আমার হইল, আপনারা এই এসি রুম থেকে বের হয়ে আসেন। পাবলিকের কাছে যান, হাঁটেন, রিক্সাওয়ালার কাছে যান, একটা কুলির কাছে যান, একটা দিনমজুরের কাছে যান। এসি গাড়িতে চড়ে না, এসি রুমে বইসা না। এবং প্রত্যেকটা মানুষের যতদিন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যতদিন পর্যন্ত এসি না আসবে, ততদিন পর্যন্ত আপনাদের সমস্ত এসি গুলা খুলে বিক্রি করে দেওয়া উচিত। প্রতিটা সরকারি অফিসের এসি গুলা বিক্রি করে দেওয়া উচিত। প্রতিটা এসি গাড়ি বিক্রি করে দেওয়া উচিত, এবং তাদের জন্য নন এসি গাড়ির ব্যবস্থা করা উচিত সরকারি কর্মকর্তাদের জন্য। আপনারা হয়তো বলেন যে জনগণ দেশের মালিক। তো একটা মালিক যদি কষ্ট করে চলে, আর তার কর্মকর্তারা, তার কর্মচারীরা কি এভাবে সুখ করে চলবে নাকি মালিকের টাকায়? জনগণ যদি, এটা আমি সংবিধান কথা বলতেছি, যদি জনগণ মালিক হয়ে থাকে, তাইলে জনগণ কষ্ট করবে, নন এসি ছাড়া বাড়িতে থাকবে, এই রিক্সা চালক কষ্ট করবে, কুলি মজুর দিন মজুররা কষ্ট করবে, প্রবাসীরা বিদেশ থেকে কষ্ট করবে, আর আপনারা তাদের টাকায় অনায়াসে এসি রুমের মধ্যে বসবেন, খাবেন, ঘুমাবেন, আর তারা আসলে তাদের সাথে প্রজাদের মতো আচরণ করবেন। যখন মধ্যযুগ যুগ যাকে বলে ইউরোপিয়ান মধ্যযুগের মতো হবেন, আমাদেরকে দাস বানিয়ে রাখবেন আর কি। অতএব এই সবগুলা আপনারা মাথায় রেখা আপনারা এর থেকে বেরিয়ে আসেন। বের হয়ে আইসা আপনারা পাবলিকের কাছে যান, পাবলিকের কি প্রয়োজন সেটা জানেন, আর প্রত্যেক মাসে একটা এমন একটা ব্যবস্থা করেন যেখানে প্রতিটা মানুষ আপনাদের কাছে
তাদের অভিযোগ জানাতে পারবে। একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের জন্য তাদের অভিযোগগুলো জানাতে পারে। তাদের কি সমস্যা, তাদের গ্রামের কি সমস্যা, তাদের কোন এলাকার কোন সমস্যা হইতেছে, কোনো প্রশাসনিকভাবে কোনো আ দলীয় লোকের দ্বারা প্রভাবিত হইতেছে কিনা, এগুলো আপনাদের খোঁজ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে প্রত্যেক সপ্তাহে ১ দিন করেন। আর যদি সপ্তাহে না পারেন, অন্ততপক্ষে কমপক্ষে মাসে ১৫ দিনে মাসে ১ বার হইলেও করেন। তখন আপনারা বুঝতে পারবেন যে পাবলিক যে কত কষ্টে আছে। আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারতেছেন না এত কিছু? কারণ আপনারা যাদেরকে দায়িত্ব দিতেছেন, যেমন শেখ হাসিনা তো এই কাজটাই করত। মানুষকে দায়িত্ব দিত। বলতো আমি এই কমিশন গঠন করছি, ওই কমিশন গঠন করছি। কমিশন গঠন করতে, করতে মানে দেশটারই কমিশনের আন্ডারভুক্ত করে ফেলছিল। পাবলিক আন্ডারভুক্ত না দেশ। কমিশন আন্ডারভুক্ত হয়ে যাইতেছে দেশ। কারণ প্রতিটা কাজেই আমি কমিশন গঠন করছি। আমি একটা তদন্ত কমিটি গঠন করছি। তো এভাবে তো চলতে পারে না একটা দেশ। আপনারা স্বয়ং নিজেরা যান, কথা বলেন। সপ্তাহে ১ দিন আপনারা রাখেন এমন দিন যেন আপনারা হাঁটবেন এবং মানুষের সাথে কথা বলবেন। সপ্তাহে ১ দিন হাঁটেন, হাইটা মানুষের সাথে কথা বলেন। গাড়ি দিয়ে না। সপ্তাহে ১ দিন আপনারা একটা এ এলাকা করে সিলেক্ট করেন যে আমি এই সপ্তাহে এই এলাকা, ওই সপ্তাহে এই এলাকা। এভাবে প্রত্যেকটা উপদেষ্টার উচিত প্রতিটা বাংলাদেশের প্রতিটা অঞ্চল তাদেরকে সফর করা উচিত এবং একটা সপ্তাহ হাইটা যে এলাকা নির্ধারণ করবো ওই এলাকায় যাওয়ার পরে গাড়িটা রাইখা বাস হাইটা মানুষের সাথে কথা বলবে। তাদের কি সমস্যা এবং প্রত্যেক মাসে একটা দিন অন্ততপক্ষে এমন করা উচিত সমস্ত উপদেষ্টা মিলে এবং সমস্ত কর্মচারীরা সরকারি কর্মকর্তারা থাকবে এবং প্রত্যেকটা মানুষ যেন আপনাদের কাছে ফোন করতে পারে অথবা ভিডিও কনফারেন্সে আপনাদের সাথে কথা বলতে পারে এমন ব্যবস্থা করা উচিত। উন্মুক্ত ভাবে মানুষের মনের ভাবগুলো যেন আপনাদের সাথে বলতে পারে। মানুষের অভিযোগগুলো যেন আপনাদের সাথে বলতে পারে। কোন যে আমারকে এই এলাকার এই সরকার এই 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 সরকারি লোক আমার সাথে এমন ব্যবহার করছে। তো তা না হইলে আপনারা কিছু কন্ট্রোল করতে পারবেন না। আর এই যে এখন যা দেশের মধ্যে হইতেছে না হইতেছে সবগুলা আহ, আপনারা নিজের চিন্তা ভাবনা করে কাজ করেন। এই যে যাদের কথা শুনে শুনে আপনারা কাজ করতেছেন তাদের কথা শুনে শুনে কাজ করলে হবে না। আর আমি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আহ, যারা ৩ জন সমন্বয়ক থেকে উপদেষ্টা মনোনীত আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে আপনাদের যা সম্মান ছিল সেই সম্মানগুলা কিন্তু অনেক নিচে নেমে গেছে। অতএব আপনারা যদি এমন মনে করেন যে না আমরা এখন সরকারি লোকগুলাকে আমাদের কন্ট্রোলে রাখতে পারতেছি না, আমাদের কন্ট্রোল বলতে আমি ওইটা বলবো না যে আপনারা অন্যায়ভাবে কোনো মানে সঠিক কথাগুলা বললে ওরা আমাদের কর্ণপাত করতেছে না, তখন আপনাদের উচিত হবে যে আপনারা উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে আবার আপনাদের পুনরায় জায়গায় আসেন। তখন আপনাদের নতুবা আপনারা কিন্তু সবচেয়ে দোষী ব্যক্তিতে পরিণত হবেন। একটা সময় আসবে যদি আপনারা ব্যর্থ হন এবং আপনাদের যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারার কোনো প্রতিফলন হইতেছে না এখন। আপনাদের চিন্তাধারা প্রতিফলন করার জন্যে হয়তো ওদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে। যারা বর্তমান সরকারে আছে আপনারা সরকারে যেহেতু আছেন আপনারা সরাসরি ওদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে যে না এইভাবে না এভাবে হবে, এভাবে চলবে না, এভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে। এবং যারা এই যে উপদেষ্টা মন্ডলীতে নতুন নতুন যাদেরকে নেওয়া হইতেছে, বিতর্কিত যাদেরকে নেওয়া হইতেছে তাদের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলতেছেন না। আপনারা শুধু বিবৃতি দিয়ে শেষ করতেছেন যে যদি জনগণ চায়, জনগণ আর কি চাবে? জনগণ রাস্তায় নামতেছে, জনগণ প্রতিবাদ করতেছে, সব করতেছে, জনগণ কিভাবে যাবে? আর
জনগণ চাইলে তাদেরকে বাতিল করে দেওয়া হবে। তাহলে জনগণ কিভাবে চাইবে? আর পুলিশের সাথে পর্যন্ত তাদের সংঘর্ষ হইতেছে এই বিষয় নিয়ে। অতএব আপনাদের উচিত হবে আপনারা তাদেরকে প্রেশার ক্রিয়েট করেন, নয়তোবা আপনারা আবার আপনারা উপদেষ্টা মন্ডলী থেকে সরে আইসা আপনারা আবার আপনাদের জায়গায় আসেন, জায়গায় আইসা ওদেরকে প্রেশার ক্রিয়েট করেন। এবং যারা আগের সরকারের প্রতিনিধিত্ব করতো মোটামুটি ভাবে, আমরা সবাই জানি কে কে ছিল, এখন সরকারে তাদেরকে নেওয়া হয়েছে নতুন ভাবে, ওই সব লোকগুলারে অচিরে তাদেরকে সরকারের উপদেষ্টা মন্ডলী থেকে বিদায় করতে হবে, অথবা আপনারা কিছু করতে পারবেন না। আর যদি কোনো অবস্থাতে যদি এটার মধ্যে কোনো ইয়া হয়, তাইলে আপনাদেরকে মানুষ ক্ষমা করবে না, ওরা তো বাঁচবে, কারণ ওদেরকে সবাই জানে। কিন্তু আপনাদের যে একটা স্ট্যাটাস ছিল ওইটা আপনারা থাকবে তো না, ওই বরং আপনারা মানুষের কাছে অনেক লাঞ্ছনার জন্য অপেক্ষা করেন। তো শুধু যে কি বলবো, যে একটা মিডিয়ার বিরোধিতা করলেই সেটা সঠিক হবে তাও বলবো না, আর মিডিয়ার বিরোধিতা করলে যে সেটা সঠিক না তাও বলবো না। আপনারা তো ভাবতেছেন যে মিডিয়ার বিরোধিতা করলেই সঠিক, সঠিক না, সেটা বেঠিক। কিভাবে সেটা বেঠিক হবে? কারণ মিডিয়াগুলো বিগত দিনগুলোতে কি করছে, এখন দেখেন কিছুদিন আগে এই যে ইসকনের একটা ঘটনা ঘটলো, একজন আইনজীবীকে হত্যা করা হলো, প্রথম আলো কিভাবে লিখলো? প্রথম আলো লিখলো পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত, অথচ প্রকাশ্যে ইসকনের লোকেরা নিয়ে তাকে হত্যা করছে কুপিয়ে, এবং যে প্রত্যক্ষদর্শী তার সাথে ছিল সেও পর্যন্ত জবানবন্দি দিতেছে। তাহলে মিডিয়ার বিরুদ্ধে বলবে না কি কারণে? মিডিয়ারা থাকবে শুধু অন্যায় কাজ করবে আর আমরা শুধু সহ্য করবো নাকি? এমনটা হবে? তো মিডিয়ার বিরুদ্ধে অবশ্যই বলতে হবে। বলবো না কিসের জন্য? মিডিয়া অন্যায় করলে মিডিয়ার বিরুদ্ধে বলবে না? সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে বলবে না? আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে বলবে। প্রত্যেকটা মানুষ যদি অন্যায় করে, যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবে। শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে। তো প্রতিটা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যারা অন্যায় করবে। এই যে মির্জা ফখরুল সাহেব, ওই দিন ওনার একটা ইয়া শুনলাম, উনি বলতেছে ওনার জীবনটাই শেষ করা হয়েছে মিডিয়াকে স্বাধীন করার জন্য। হ্যাঁ, মিডিয়াকে স্বাধীন করার জন্য আপনার জীবন শেষ করছেন, সত্য কথা, সবাই স্বীকার আসে, কেন আসবে না? কিন্তু তাই বলে কি মিডিয়াকে যা ইচ্ছে তা করতে দেওয়া হবে? মিডিয়া আমার দেশের অন্য দেশের এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটা আমি মেনে নিব না নাকি? মিডিয়া আইসা ইন্ডিয়ার যত কালচার আছে, ইন্ডিয়ার যত ইয়ে আছে আমাদের উপর চাপাই দিতে চাবে, ও আরেক দেশের গোলামি করবে, আমাদের দেশের জনগণের শত্রুতামি করবে, তো আমি এই মিডিয়া মানিয়ে নিব? সঠিক মিডিয়া আসুক, যারা সঠিক পথে কাজ করতেছে তাদেরকে অবশ্যই ফ্রি করে দেওয়া হোক। তারা তো ফ্রিতে কাজ করতেছে এখন, কিন্তু যারা গোলামি করতেছে অন্য দেশের, একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আইসা, আমাদের দেশে আইসা তাদের গোলামি করতেছে আমাদের টাকায়, তো তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে নাকি যে আমাদের দেশটা ইন্ডিয়ার সাথে মিলিত হয়ে যাক? যেভাবে হায়দ্রাবাদকে তারা গ্রাস করে নিছে, আরো অনেকগুলা ছোট ছোট এলাকাগুলো তারা নিয়ে নিছে তাদের দায়িত্বে, সেভাবে আমাদের দেশটা নিয়ে যাক নাকি? এটা চাইতেছেন? তা নইলে মিডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না কি কারণে? মিডিয়া তো এমন কিছু না যে জান্নাত থেকে আসছে, তাদের কোনো পাপ নাই, তারা ফেরেশতার মতো, তাদের কোনো ভুল নাই। তাদের ভুল আছে, প্রত্যেকটা মিডিয়ার ভুল থাকতে পারে, প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে, ভুল ছাড়া তো কেউ নাই। ভুল থাকলে তারা, এই যে যারা চাটুকারিতা করছে, এবং আপনার ফখরুদ্দিন সাহেবকে বলতেছি, ফখরুল সাহেবকে, যে আপনার দলের যে অনেক লোককে মিডিয়ার মধ্যে সবার সামনে অপদস্থ করা হয়েছিল, আপনি ভুলে গেছেন সেগুলা? এবং তাদেরকে এখনো পর্যন্ত রাখা হয়েছে, আপনারা কোনো প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে? কোনো প্রতিবাদ করেন না এখনো পর্যন্ত।
যেসব মিডিয়াগুলা আপনাদের লোকদেরকে পর্যন্ত প্রত্যেকটা সরকার ওই সময়কার সরকার বিরোধী যারা ছিল, স্বৈরাচার বিরোধী যারা ছিল, প্রত্যেকটা লোকের বিরুদ্ধে যেসব মিডিয়ার সাংবাদিকগুলা তারা এই যে অপদস্থ করেছিল যাদেরকে, তাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন ওই সাংবাদিকগুলার বিরুদ্ধে, কিন্তু আপনার মিডিয়ার বিরুদ্ধে এখন আপনার মিডিয়ার পক্ষে আপনার মিডিয়ার জন্য এত দরদ হইতেছে আপনার দলের কতজনকে তারা অসম্মানিত করছে আপনি দেখেন। তখন তো আমাদের কষ্ট লাগতো, আজ আপনারা ভুলে গেছেন। আপনাদের কষ্ট লাগে না? ঠিক আছে, আপনাদের কষ্ট না লাগতে পারে, আমাদের তো খুব বলার কিছু না, আমরা তো বলতে পারবো না এগুলা। আর একটা আপনি মিডিয়ার কথা বলেন, আপনার নির্বাচনের কথা বলেন, সবকিছু বলেন, ঠিক আছে নির্বাচন হবে। এখন পর্যন্ত এই এই যে দেখেন আপনার প্রত্যেকটা জায়গায় যেখানে আগে আওয়ামী লীগের ইয়ারা ছিল, কাজ করতো, প্রত্যেকটা অন্যায় সেভাবে চলতেছে, কিন্তু শুধু হাত বদল হয়েছে। প্রত্যেকটা জায়গায় এখন চাঁদাবাজি হইতেছে, যাই হইতেছে, শুধু হাত বদল হয়েছে। আপনারা দেখেন ওইগুলা যাচাই বাছাই করেন যে এটার মধ্যে আপনার দলের লোক আছে কিনা, আপনার দলের লোক কতজন আছে, কোন জায়গায় আছে, কতজনকে আপনারা বহিষ্কার করছেন। দেখেন আমি রায়পুরা, আমার রায়পুরাতে কত কিছু হইতেছে, আপনি যান দেখেন। অতএব প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কথা বলেন। হ্যাঁ, মিডিয়াকে অবশ্যই স্বাধীনতা দিতে হবে, কিন্তু তাই বলে মিডিয়া এমন কিছু করবে আর সবাই চুপ করে থাকবে, তা তো হবে না। যে মিডিয়া অন্যায় করবে, মিডিয়া যা ইচ্ছা তা লিখবে, আর আমরা চুপ করে বসে থাকবো, তা হবে না, তা হতে পারে না। অতএব প্রত্যেক উদ্দেশ্যে আমার একটাই বার্তা। আর সবচেয়ে বড় কথা হইলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন প্রত্যেককে বলবো, এখনো আমাদের হাতে কোনো কিছুই নাই, এখনো কিন্তু ওদের হাতে সবকিছু। যতক্ষণ পর্যন্ত এই যে কথা কথা যারা ওই সরকারের সময় যারা ছিল, তারা তো প্রত্যেকেই বহাল আছে, যাদের তার যার যার অবস্থানে। শুধু 64 জেলার ডিসিকে বহিষ্কার করা হয়েছে, কি হয়েছে? 64 জেলার এসপি আছে, এডিশনাল এসপি আছে, এই যে প্রত্যেকটা থানা পর্যায়ে ওসি আছে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে ইউনো আছে। আপনি বলেন নির্বাচন অফিসারের কথা, আপনি বলেন এই প্রত্যেকটা পাসপোর্ট অফিসের কথা, আপনি হয়তো হাতে গোনা কয়েকজন পাবেন আপনি যারা আছে এই ভালো আছে, ছিল ওই সময়, হাতে গোনা কয়েকজন যারা ভালো ছিল, আর বাকিরা কি? তাদের সামনে গিয়ে দাঁড়ানো গেছে না, তাদের সামনে গিয়ে কথা বলা গেছে না, কারণ আমি প্রত্যক্ষদর্শী এর। আপনি দেখেন আমি একজন, যখন 2020 সালে একজন অ্যাসিলেন অ্যাসিলেন্ট বিরুদ্ধে আমি কথা বলছিলাম, তো তার জন্য আমাকে 2000 টাকা জরিমানা দিতে হয়েছে। তো প্রত্যেকের বিরুদ্ধে কথা বলতে হবে, তো কথা না বললে হবে না। অতএব আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এখনো দেশ আমাদের হাতে আসে নাই বলতে পারি, আমি আমি যত আমি আমি উপলব্ধি করতে পারতেছি আর কি, যে এখনো আমাদের দেশ আমাদের হাতে আসে নাই। অতএব আমাদের হাতে না আসা পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হবে, আমাদের সোচ্চার থাকতে হবে, এবং প্রতিনিয়ত সরকারের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে। এবং যারা এই যে নতুন উপদেষ্টাগুলো আছে তাদেরকে যেন অতি বিলম্বে বহিষ্কার করা হয়, যারা বিগত সরকারের এই ইয়া ছিল, প্রতিনিধিত্ব করতো। অনেকে তো আছে সরাসরি প্রতিনিধিত্ব করতো, ফারুকি সরাসরি প্রতিনিধিত্ব করতো। ওর বিগত দিনের স্ট্যাটাস গুলো দেখেন ফেসবুকে, ওর কথাগুলো দেখেন। এমন যারা আছে প্রত্যেককেই ইয়া করতে হবে, এবং সরকারি কর্মকর্তাদের যারা দেখা যারা এইসব দুর্নীতির সাথে জড়িত ছিল, এবং প্রত্যেককে এ থেকে বিদায় করতে হবে, নতুন কাউকে আনতে হবে। এবং 3 মাসের মধ্যে সরকারি সার্কুলার দেওয়া হলো না, উচিত ছিল কি সরকারি সার্কুলার দিয়ে
প্রত্যেকটা অবস্থানের যে লোকগুলো আছে সবাইকে, যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে বিদায় করে দিয়ে নতুন লোক বসানো। অতএব আ ছ ছাত্রদেরকে আমি আবার বলব, আমি তো ভালোভাবে কথা বলতে পারি না। তো যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি বলছি। তো ইনশাআল্লাহ বলব, আপনাদের পক্ষে অবশ্যই থাকব এবং আপনারা আ ময়দান ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করবে। অতএব প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপর রহম করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।